করে 16 বছরে বাংলাদেশের গ্রাম থেকে সব সকল জায়গায় আয়না ঘরে পরিণত করেছে। মানুষ ভোট দিতে পারে না, রাতে ঘুমাতে পারে না, মা তার সন্তান হয়েছে, স্ত্রীর সঙ্গে এরা হয়েছেন, বাবা এবং ছাত্র জনতা, শ্রমিক জনতা, মানুষের অধিকার মানুষ পায় নাই। আজকে আপনার কিসের ভিত্তিতে বড় রাজনৈতিক দল কিসের ভিত্তিতে আপনারা নির্বাচনের ব্যবস্থা? সাহেবকে আমরা বলবো, আপনি 6 তলায় বিল্ডিং এ যখন আপনি আপনার কোডের তারিখের সময় যেতেন, সেই বিল্ডিং এ কারেন্ট থাকতো না। আপনার বয়স 86 বছর এর ঊর্ধ্বে, কিন্তু আপনি ছাত্রদের দ্বারাই এই দায়িত্ব পেয়েছেন। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এর যদি ভুল করেন এবং এই নিয়ামত যদি অস্বীকার করেন, বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, শুধু মহান আল্লাহ আপনাকে ছাড়বে না, মীর জাফরের কাতারে আপনার নাম যাবে। কারণ বাংলাদেশের মানুষ চাচ্ছে আর এদেশের যেন কোনো মা তার সন্তানেরা না হয়। বাংলাদেশের মানুষ চাচ্ছে এদেশের কোন শিশু যেন তার বাপের জন্য কাঁদতে না হয়। সেজন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষে নির্বাচন দেন। এর আগে কোনো নির্বাচন হবে না, কারণ বাংলাদেশের মানুষ 71-এ রক্ত দিয়ে তাদের অধিকার পায় নাই। বাংলাদেশের মানুষ 69-এ রক্ত দিয়ে তাদের অধিকার পায় নাই। বাংলাদেশের মানুষ 47 সালে যুদ্ধ করে তাদের অধিকার পায় নাই। বাংলাদেশের মানুষ 52 সালে ভাষার জন্য আন্দোলন করে তাদের অধিকার পায় নাই। 2024 সালে ছাত্র জনতার জীবন রক্ত দিয়ে আপনার হাতে বাংলাদেশ দিয়েছেন। আশা করি বাংলাদেশের মানুষের মন এবং মগজ এবং চিন্তা চেতনা করে নির্বাচন নামক এই কথাটাকে আপনি অ্যালাউ করবেন। আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে আগে মত দিবেন। মানুষ কি চায়? মানুষ চায় প্রয়োজনীয় সংস্কার, মানুষের রক্তের দাম, মানুষের জীবনের দাম, 24-এর অধিকার, মানুষের জীবনের অধিকার, 24-এর অধিকার সংস্কার, 24-এর অধিকার বিচার, 26-এর অধিকার মানুষের নির্বাচনী, মানুষের ভোটের অধিকার। সে আশা প্রত্যাশা থেকে আজকে বাংলাদেশ সংস্কার পার্টির আলোচনা সভা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কথাই বলবো, যদি এই ছাত্র জনতা আপনাকে সেদিন বাংলাদেশের দায়িত্ব না দিতেন, তাহলে বাংলাদেশে কোনো লোক কোনো অন্তর্বর্তীকালী সরকার প্রধান হয়ে বাংলাদেশের মানুষকে এভাবে শান্তি করে দিতে পারত না, বাংলাদেশের রক্ষা করে যেত না। বাংলাদেশ হয়ে যেত শিকার ভুটান, বাংলাদেশের মধ্যে জঙ্গির তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে তছনছ করে ফেলতো। সেজন্য আপনি বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ হিসেবে বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করবেন, কোন রাজনৈতিক দলের বন্ধ ফেলা দিবেন না। আমরা 14 বছর বাংলাদেশের রাজনৈতিক দলের দেখছি, দীর্ঘ 16 বছর আমরা কথা বলতে পারি নাই, আমরা ভোট দিতে পারি নাই, আমরা আমাদের অধিকার পাইনি। আসুন সংস্কার করুন, সংস্কার উপরে নির্বাচন হবে। এই আজকের আয়োজকদেরকে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ। বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন ছিল জুলাই আগস্টে, আমরা সরকারের মধ্যে বৈষম্য দেখছি। যে দলটির জন্ম হয়নি 2 মাস, অনিবন্ধিত, তাদেরকে রাজকীয়ভাবে ব্যবহার করা হয়, আবার নিবন্ধিত নয় বলে অন্যান্য দলকে তাচ্ছিল্য করা হচ্ছে। তাদের পরামর্শ, তাদের দেখা সাক্ষাতের সুযোগ ও করছে না। তবে আপনাদেরকে আমি একটা বিনীত অনুরোধ করতে চাই যে এই যে 2-3 জন কথা বললেন, আরো অনেকেই কথা বলবেন, প্রত্যেকের কথাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কথাই মূল্যবান। কিন্তু যতদিন না আমরা ওই কথাগুলো একই প্ল্যাটফর্মে বলতে পারবো, একই বিন্দু থেকে বলতে পারবো, ততদিন পর্যন্ত সরকারের টনক নড়বে না। আমরা প্রয়োজনে রাস্তায় দাঁড়াবো, প্রতিবাদ করব, বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি চাপ তৈরি করব। তো আমি মনে করি যে সংস্কারের জন্য আমরা যারা নৈতিকভাবে যে রাজনীতি করছি, রাজনীতির মধ্যে নৈতিক যে বিষয়টা আছে, তাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা যেন একসাথে থাকতে পারি। আমি ছোটকাল থেকে এখন পর্যন্ত রচনা লিখেছি, লিখছি, দেখছি বাংলাদেশের সমস্যা, জনসংখ্যা,
ইংরেজি বাংলায় বহু রচনা লিখেছি, কিন্তু এই 66 বছরে এসে মনে হচ্ছে জনসংখ্যা আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের 10টি মানুষ আমরা 10 মাস একসাথে কোনো প্রতিষ্ঠানে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, কোনো সামাজিক প্রতিষ্ঠানে, কোনো দলে থাকতে পারি না। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, এখন খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় তরুণ সংঘ। আমি জানি ওনার অনেক বলার কথা আছে, উনি অনেক কিছু করেছেন আমরা জানি। আজকে ওনার কাছে আমি 3 মিনিটের শুধু সংস্কার নিয়ে কথা বলার জন্য অনুরোধ করব। সুধীবৃন্দ, আলহাজ মোহাম্মদ ফজলুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামুযু সাল্লাল্লাহু রাসূলি করিম। আমার অত্যন্ত স্নেহধন্য মেজর আফসারি সাহেব, বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী চেয়ারম্যান, আমার অত্যন্ত দীর্ঘ প্রায় 40 বছরের সুপরিচিত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম সাহেব, সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমাকে বক্তব্য রেখেছেন। সময় অল্প, আমাকে যদি সংস্কার বলতে চান একটা কথা বলি, কোনো সংস্কার দরকার পড়ে না। যেমন কোরআনে সংস্কার করবেন বলেছে, মিথ্যা কথা বলো না। সব রাজনৈতিক দল মিথ্যা কথা বলো বন্ধ করে। তুমি নিজে যেটা না পালন করো সেটা অন্যকে বলতে চেও না। চুরি করো না। তুমি যা খাও তোমার চাকর বাকরকে তাই খাওয়া। কিসের কমিউনিস্ট পার্টি? এই জন্য বলি কিছু না। যে সংস্কার বলেন তো, আমি বলবো আল্লাহ যে বিধান দিয়েছে আমাদের মনের সংস্কার করে ওই পদে ফিরে আসে। এবার আসে আরেকটি কথা বলবো। জেনারেল আমিনুল করিম রাজনীতি, অর্থনীতি ও ভূ রাজনীতি নিয়ে যথেষ্ট মূল্যবান কথা বলেছে। আমি অত কথায় যাব না। আমাদের অনেক বক্তাই সিঙ্গাপুরের লিকওয়ালের কথা বলে। আমার সৌভাগ্য হয়েছে উনার সঙ্গে 1977 সাল থেকে কাজ করেছি। আমি কমনওয়েলথ ইউথ অ্যাফেয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম। আমি আবার সিঙ্গাপুর সরকার আমন্ত্রণে অনেকবার গিয়েছি, 13 থেকে আবার যাব এশিয়া প্যাসিফিক সম্মেলনে। আমি যেটা বলতে চাচ্ছি, উনার একটা বড় কথা ছিল, ডেমোক্রেসি মাস্ট কোএক্সিস্ট উইথ মেরিটক্রেসি। গণতন্ত্রের সঙ্গে মেধাতন্ত্র যদি না থাকে রাষ্ট্রের কোন উন্নয়ন হবে না। আর সত্যিকার মেধা ব্যক্তি মিথ্যা বলে না। সত্যিকার মেধা সম্পন্ন লোক হয়তো চুরি করতে পারে না। আরেকটা কথা, আমাদের দেশে অনেকগুলি কথা বলে ফেলেছেন, ধন্যবাদ। এইগুলি বাস্তব প্রয়োগ চাই। রাজনৈতিক দলগুলিকে বলবো, আপনারা রাজনৈতিক প্রশিক্ষণ চালু করা, কর্মীদের শিষ্টাচার কি বলবে বলা, এগুলি চালু করে। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বলেছিলাম, উনি এটা চালু করেছিলেন। বিএনপির সেই সময় 78-79 সনে তারা রাজনৈতিক ধানমন্ডি ছিল, আমি ক্লাস নিতাম। সময় অল্প, তারপরে বলতেছি, এই দেশ নিরাশ হবেন না। ভূ রাজনীতিতে বলছেন তো, হ্যাঁ, যে যান ভূ রাজনীতি করুন। আল্লাহ কোরআনে বলেছেন, পরিস্থিতি পৃথিবীতে যখন হয়ে যায় তখন আমি নিজে পরিকল্পনা করি। আমি জানি না আমার কথা কোন অলিউল্লাহ বলবেন, যদি কারো আত্মা আলমে মারফতে যায়, আমি জানি না কার যাবি যায়। আল্লাহর প্রাণ চলছে এখন বিশ্বব্যাপী, কার কারো হাতে না। দেখবেন রোয়া ক্লাবের সামনে এখানে লেখা, ও মানুষ কোন কোন গ্রামে চলে যায়, দেখো এখানে বিপ্লব শুরু বাংলাদেশ। কে এটা চলাচ্ছি? তাই বলছি, যে দেশ আল্লাহকে তো ডাকে, খালি হাইয়া আল্লাহ সালাতো নামাজ পড়ে একটু কল্যাণে কাজটা করে। লিকুয়ার যখন চলে সারা দেশ, সিঙ্গাপুরে উনি কমিউনিটি সেন্টার করবেন, তার অর্থনীতি ভালো ছিল না, কিন্তু সব জায়গায় করেছিলেন। কিভাবে জানেন? ওই 4 প্যাকেটটাকে হারমোনিয়ার মতো শক্ত, উনি ওই প্যাকেট বোর্ড দিয়ে সব জায়গায় কমিউনিটি সেন্টার করেছিলেন। আমার দেশে কেন হয়নি শুনবে? ওই টাকা ছাড়া এক জায়গা বানাবে, ওই 4টা-5টা বানাবেন না। 4 লাখ মসজিদে তো আমাদের কমিউনিটি। আবারও বলছি, 4 লাখ মসজিদ স্কুল করেন,
20 লক্ষ ছেলে চাকরি হবে। ওইটা আমাদের আবাসন কেন্দ্র, বন্যা হলে ওই মসজিদে আশ্রয় নিতে পারে। বন্যার রোধ করার নামে দুর্নীতিরা সুযোগ দিয়ে না। যাই হোক, আমি ধন্যবাদ আপনাকে। শেষ কথাটা এটাই বলবো, শুনেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না। যা যা দেখতেছেন হাতে করে করে, পুরাতন দল হোক নতুন দল হোক, দুনিয়া শাস্তি পাবো, আখেরাতে শাস্তি পাবে। আসল ভালো লোকরাও একত্রিত হই এবং জাতিকে ভালো কর্মসূচি দেয়। আমি আবারও আফসারি ভাইকে ধন্যবাদ জানাবো। আমি বলবো শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে যান, জেলা না পড়ে বিভাগে। আমি প্রস্তাব করছি 8টা বিভাগে জাতীয় পরিষদ আপনাকে এই ধরনের মতো সেমিনার করতে সহযোগিতা করবে। ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে চা দিয়ে দেব। তো আমি আশা করি সবাই সুশৃঙ্খলভাবে চা খাবেন, কথা বলবেন। আমাদের লোক আছে, ওরা দিয়ে দিবে। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে যদি মিথ্যা না বলি তাহলে তো সংস্কার হয়ে যায় প্রায়। তাহলে এই সরকার তো সত্য বলা উচিত। এই সরকারকে তো বলা উচিত আমরা জুলাই আগস্টের স্পিরিটের সরকার। তাদের এত নিরপেক্ষ হতে গিয়ে তো আবার যা ঘটনা ঘটাচ্ছেন তাতে তো ধরা পড়ে যাচ্ছেন। তাহলে তো নির্বাচনের 3 মাস আগে যে আইন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের, তাহলে ওখানে আমাদের ফিরে যেতে হবে হয়তো। তো সুতরাং 54 বছরে আমরা যে রাজনীতি করেছি, খুন খারাপি, হত্যা, গুম, ওইগুলো হয়তো ফিরে আসবে না। কিন্তু এই আগস্টের পরে খুব জটিল রাজনীতিতে আমরা আছি, যেই রাজনীতির ব্যর্থ হলে এই দেশের স্বাধিকারও নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব 2-3 মিনিটের মধ্যে নিজের পরিচয় দিয়ে সংস্কার সম্পর্কে কথা বলবেন। এখন কথা বলবেন মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোগল, সাধারণ নাগরিক। আমরা একটু নাগরিকের কাছে যাই। ওটা একটু দিলে হবে, ওটা পাবে, হ্যাঁ ওই সাইড ওটা পাবে। আমি আবার বলি, সাধারণ নাগরিক। আমাদের কাছে এক সেকেন্ড, আমাদের এখানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি সবাইকে আমরা একই আমব্রেলার নিচে নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্বাগত এবং অভিনন্দন জানাই। এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ এবং যে আইকনিক লোক আছেন। আমি কিন্তু আসলে ওই খেটে খাওয়া একজন সাধারণ নাগরিক। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমি স্যারের কাছ থেকে একটা রিকোয়েস্ট পেলাম যে এখানে অনুষ্ঠান আছে, তা আমি ছুটে এসেছি। আমি যশোরে বাড়ি, মূলত ঢাকায় কর্মক্ষেত্রে মাঝে মাঝে আসা হয়। তা ব্যক্তিগতভাবে এখানে যে বিষয়ভিত্তিক একটা অপশন আছে, সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাচন। তা আমরা আসলে প্রত্যেক দলের নেতৃত্ব, স্থানীয় লোক এসছেন, যারাই পরিচয় দিয়েছেন। আমি কিন্তু যেহেতু সাধারণ নাগরিক, আমরা খেটে খাই, আমি বলবো বিষয়ভিত্তিক বিষয় একটু বলবো। সেটা হচ্ছে, সবাই আমরা বলি এই সংস্কার, এ চাই ও চাই। আসলে আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত ভোট দেওয়ার কোনো ক্ষমতা আমার হয় নাই, পূর্বপুরুষ থেকে আমার বাবারও হয় নাই। কারণ বাবা বলেছে, দাদা বলেছে, কাকে ভোট দেবো? সেই তো লুটপাট করে, সেই তো রাস্তায়, তার ইনকাম কি, সে কিভাবে চলে? তা ব্যক্তিগতভাবে আমাদের এতিমখানা, মাদ্রাসা, প্রতিবন্ধী স্কুল, হসপিটাল, এগুলো আমরা নিজেদের ইনকাম আল্লাহ দিয়েছে, সেভাবে চালাই। তা এই যে জিনিসটা আমরা সংস্কার বলি, ইউনুস সরকার সংস্কার করবে না করবে, অমুক করবে, তমুক করবে, অমুকের দোষ। তা যে প্ল্যাটফর্মে আজকে আসতে পেরেছি, একটু বলি যে অমুকের দোষ দেই। আমি রাজনৈতিক দলের নেতা, আমার দলীয় কর্মী যদি কোনো অন্যায় করে, কেন তার বিচার আমরা করি না? শুধু বহিষ্কারের ভিতর আমরা সীমাবদ্ধ থাকি। অথবা আমি যাতে গণতন্ত্র চাই, আমার দলের ভিতরেই গণতন্ত্র নাই, তাহলে আমি গণতন্ত্র চিৎকার করি কেন? আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে বলি, রাস্তায় যাই, ওই দোকানে বলছে, ভাই আপনি একটু বলে দেন, আগে 20 টাকা দিতাম, রাস্তায় একটা ভ্যান চালায়, এখন 200 টাকা নেয়। আমি কেন বলবো ভাই? আমি তো তোমার কাছ থেকে সবজি কিনতেছি টাকা দিয়ে। অথচ ওই ব্যক্তি যখন নেতাকে ফোন দেই, বলে ভাই আসলে 17 বছর তো কিছু খাই নাই, কি করব? এর আগে যে ছিল তারও সিন্ডিকেট এরকম। তা যে জিনিসটা আমরা দলের ভিতরে সংস্কার না নিয়ে জাতীয় পর্যায়ে সবাই সংস্কার চাই, এ লাগবে ও লাগবে, এটা একটা অপশন। দ্বিতীয় যে স্যারে বলেছেন, ওখানে পুলিশ, সামরিক বাহিনী, এই বিষয়গুলোর ভিতরে তাদের সংস্কারের জন্য তাদের ভিতরে যারা কর্মক্ষেত্রে আছেন, অবসরপ্রাপ্ত আছেন, তাদের অন্তর্ভুক্তি প্রয়োজন আছে। তারা জানে তাদের ভিতরে রুলসের বইতে
এটা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 একটা গভর্নমেন্ট ধারা আছে, যার কারণে স্ব বিষয়ে অন্য ব্যক্তি ওই ডিপার্টমেন্ট সম্পর্কে কথা বলার একটা সীমাবদ্ধতা আছে, যার কারণে স্ব ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তা তারা বলতে পারবে তাদের কোন ধারা সংশোধনের প্রয়োজন আছে। আর এটা একদিনে কখনোই সম্ভব না, এটার অনেক কিছু বাহ্যিক রূপ আছে। তা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা জিনিস বলবো যে সংস্কার কেন প্রয়োজন আছে, সেটা হচ্ছে 2020-21 সালে কোভিডে যখন সারা বিশ্বব্যাপী মহামারী চলে, তা আমি দেখেছি গুলশান বনানীতে একজন যে জুতা পালিশ করে তারও কিন্তু অনেক যোগাযোগ থাকতে পারে, হয়তো একটা রাষ্ট্রদূত কিংবা বিদেশি ব্যবসায়ী তার কাছ থেকে সুপালিশ করছে নিয়মিত, সে তার সাথে একটা গুডউইল, সে একটা কথা বললে জুতা পালিশ যে করে তার সাথে সে কথা শুনে। তা আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, একটা অ্যাডভাইজার হিসেবে আছি একটা অর্গানাইজেশনে, আমি চেষ্টা করেছিলাম আমার 2 জন স্টাফ আছে তাকে দিয়ে একটা মেইল করতে, যেটা গ্লোবাল ফান্ড আছে, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব জানতে পারেন যে পুরো বিশ্বে যারা বিলিনিয়ার তারা একটা ফান্ড আছে গ্লোবাল ফান্ড। ওই গ্লোবাল ফান্ডে যে আমরা তো দরিদ্র দেশ, আমাদের দেশের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, সব ডাক্তাররা বাসায় বসে আছে, গরিব লোক তারা হাহাকারে মৃত্যুবরণ করতেছে, লাশ দাফন করতেছে না। আমার এতিমখানার পোলাপান তখন যে তারা লাশ দাফন করছে, এটা আমরা কোভিড মানি নাই, আল্লাহর রহমতে বেঁচে আছি, কেউ আক্রান্ত হয়নি। তা যে জিনিসটা হচ্ছে ওইখান থেকে ফান্ড এসেছিল, আমার মেইলে তারা রেসপন্স করছে, মেইলিং করার পর পরে বললাম টাকাটা যাবে গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকে যাবে এবং বাস্তবায়ন করবে যেটা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা বাস্তবায়ন করবে। ডিজির কাছে 1 বছর ঘোরা হয়েছে, তারপরে না পেরে সচিব মহোদয়ের কাছে আমি নিজে গিয়েছি, আমার এক্সিকিউটিভ অফিসার বলছে স্যার এটা তো হয় নাই, আপনি একটু দেখেন। সচিব সাহেবের কাছে গেলে ওটিপি কোড ছাড়া ঢোকা যাবে না, ওখানে যে উপসচিব বিভিন্ন জায়গায়, যে এটার উদ্দেশ্য কি ছিল, বাংলাদেশের যত হসপিটাল আছে তাতে যদি বিল্ডিং লাগে, যত ইকুইপমেন্ট লাগবে এবং ম্যান পাওয়ারের যে ঘাটতি সরকারি টিএনডিতে বাধা আছে কাঠামোতে, অতিরিক্ত ভলেন্টিয়ার লাগে তাদেরও বেতন দিব 10 বছর যাব। তাহলে আমার স্বাস্থ্য ব্যবস্থার কোনো কিছু প্রয়োজন ছিল? অ্যাম্বুলেন্স, এমআরআই, এক্সরে যত থানা পর্যায়ে আমি দিতে চেয়েছিলাম। কিন্তু এটা নিয়ে যখন স্বাস্থ্য মন্ত্রণালয় জাহিদ মালিক সাহেবও বগলে নিয়ে আগায় না, পরে চলে গেলাম গণভবনে। গণভবনে যে প্রধানমন্ত্রীর একান্ত PS2 ছিল গাজী হাফিজুর রহমান লিগু আঙ্কেল, ওনাকে যে বললাম যে এই জিনিসটা কেন, লাস্টে আমার একটা খুব ক্লোজ উপসচিব ফ্রেন্ড বলল যে ডক্টর ইউনূস সাহেব সুদীর ব্যবসা করে নোবেল পাইছে, আর তুমি যদি এটা করো তাহলে শেখ সাহেবরা তো নোবেল পাবে না। আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতেছি না। আরেকটা বিষয় ছিল 6 থেকে 10 পর্যন্ত যে ঝরে যায় লেখাপড়া, সেই ক্ষেত্রে এই 2টা বিষয় নিয়ে আসলে এইসব জিনিস শুধুমাত্র ব্যক্তিগত কারণ কিংবা দলীয় কারণ কিংবা এইসব সমস্যা, আমরা যদি ওপেন মাইন্ডে হতাম, জনগণের সেবক হতাম, তাহলে এই জিনিসগুলো অনুমোদন পেত। তা আমরা আসলে সব জায়গায় সংস্কার বলি, রাজনীতি দলের ভিতর আগে প্রয়োজন, এটাই আমি মনে করি। ধন্যবাদ সকলকে। আসসালাম। এই রাজনৈতিক দলকে সোজা করার জন্য আপনার মতো সাধারণ মানুষদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে আগে। একজন সাধারণ মানুষ কি অসাধারণ কথা বলতে পারে তা আমরা দেখলাম। আপনারা টক শোগুলো খেয়াল করবেন, যারা টক শোতে কথা বলে, প্রশ্ন করে, তার চেয়ে তীক্ষ্ণ অনেক জনসাধারণ। তো এই মোহাম্মদ রফিকুল ইসলাম মোগলকে ধন্যবাদ, উনি নিজেকে সাধারণ বলেছেন, কিন্তু মোগলরা তো এক সময় রাজ্য শাসন করতো আমাদের। তো অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। সংক্ষিপ্ত আমি এখন সেলিম রেজা বাচ্চু, প্রতিনিধি বাংলাদেশ কংগ্রেস, খুব সংক্ষিপ্ত সংস্কারের উপরে কথা বলতে বলবো। মোহাম্মদ সেলিম রেজা বাচ্চু। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, বাংলাদেশ কংগ্রেস পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই যে আলোচ্য বিষয় অত্যন্ত সময় উপযোগী এবং প্রাসঙ্গিক। আমরা এই আলোচ্য বিষয়ের সাথে একমত। আমরা মনে করি সংস্কার প্রয়োজন, কারণ সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার হয়েছে 36শে জুলাই। 36শে জুলাই যে মানুষের জন আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল তা অন্ধকারে চলে যাচ্ছে। আমি এই সরকারকে একটি চ্যালেঞ্জ করে দিতে চাই। এই সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছেন, বাংলাদেশের একটি ইউনিয়নে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এই নির্বাচন কমিশনকে আগে তার সক্ষমতা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। আমরা জানি একটি দল যখন নির্বাচন কমিশনে সাক্ষাৎ করতে যায়, নির্বাচন কমিশনের কমিশনগণ রিসিভ করার জন্য
ব্যস্ত হয়ে পড়েন। আর যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় সড়ক গঠন রচনা করা হবে, কিন্তু তারা ইতিমধ্যে 39টি দলকে স্প্রেডশিট আকারে মতামত চেয়েছেন। গত 8 মাসে 20টি দলের সাথে তারা মত বিনিময় করেছেন। এই 39টি দলই কি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি? তাদের কোনো ম্যান্ডেট আছে? বাংলাদেশে অসংখ্য 200 শতাধিক রাজনৈতিক দল আছে। নানান শ্রেণী পেশার মানুষের কথা শোনা তাদের দরকার, কিন্তু তারা সাধারণ মানুষের কথা শুনছে না। আমরা উদ্বিগ্ন যে এই সংস্কার কার্যক্রম ব্যর্থ হতে যাচ্ছে বলে মনে করি। তাই আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন করব, আহ্বান করব, বাংলাদেশের সর্বজনতার, সর্বদলের, সর্বশ্রেণীর মানুষের কথা শুনতে হবে এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে। অন্যথায় যে সংস্কার করা হবে তা ব্যর্থতায় পর্যবসিত হবে। এবং আমি বিশ্বাস করি যে গণতন্ত্র বর্তমানে আইসিইউতে আছে। যদি এই সংস্কার না করা হয় আবার পুনরায় ফ্যাসিবাদের আগমন ঘটবে এবং বাংলাদেশের মানুষ তার আশাকাঙ্ক্ষা ব্যর্থ হবে। কারণ পুরাতন যে কাঠামো, অকার্যকর যে আইন, এই নির্বাচন কমিশন যে যারা দিনের পর রাতে করে সেই একই আইনে, একই কাঠামো, একই জনবল, একই নির্বাচন উপজেলা নির্বাচন অফিসার, একই জেলা নির্বাচন অফিসার, এবং সেই একই আমলাতন্ত্র এখনো বহাল রয়েছে। সেই পুরাতন অকার্যকর কাঠামো দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটা আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা আজকে চিন্তাও করতে পারিনি যে এত প্রতিনিধি আসবে। আমরা 10 জন 12 জন চিন্তা করেছিলাম, কিন্তু আমার মনে হয় নেক্সট মিটিংয়ে আমরা দিনব্যাপী এই অনুষ্ঠান করতে হবে, সবার মতামত আমাদেরকে শুনতে হবে। তো আমি অনুরোধ করব এখন থেকে 2-2.5 মিনিটের মধ্যে মূল কথাটি বলে শেষ করে সবাইকে সুযোগ দেওয়ার জন্য। এখন কথা বলবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, চেয়ারম্যান বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, এই মাইকটা দিয়ে দিন। খুব সংক্ষেপে। সম্মানিত সুধীমণ্ডলী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আজকের আয়োজক সবাইকে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে অনেক কথা শুনে ফেলেছি, সংক্ষিপ্ত কথা বলতে বলেছে তাই বলছি। আজকের আলোচ্য বিষয়টা আমরা সবাই জানি যে সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন। এটার সাথে আমি শতভাগ একমত। আপনারা জায়গায় বসেন। আমাদের এই আজকের আয়োজক বাংলাদেশ সংস্কার পার্টি, ঠিক আমরাও আমাদের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। মানে ঐক্যের প্রয়োজনে আমরা যারা আপনাদের ঘরের বাইরে আছি, এরকম কয়েকশো দল এবং বিভিন্ন সংগঠন আমরা এই ঐক্যের প্রয়োজনীয়তার সাথে একমত হয়েছি। এখন আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা ঐক্য গড়তে পারবো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি এক হয়, আমরা বিশাল একটা শক্তি হিসাবে আগামীতে আমরা আসতে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখা ভালো, আমাদের মধ্যে ইতিমধ্যে স্ব জায়গা থেকে বিভিন্ন সংগঠন বহুবার আমরা বসেছি একসাথে। গত পরশু আমাদের একটা সভা হয়েছিল, সেখানে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিল অনেকেই। এবং আগামী 3 মে অর্থাৎ 3 তারিখে আমরা আরেকটা প্রোগ্রাম রেখেছি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের। সেটাও কিন্তু এই ঐক্য এবং আগামী দিনের যে আমাদের নির্বাচনী যে প্রস্তাব, বিশেষ করে ইস্তেহার, সেটা আমরা ঘোষণা করব। যা তার মানে হচ্ছে আমরা কিন্তু সবাই সচেতন আছি, এভরিবডি, এভরি কর্নার। আপনারা যারা এখন আমার মাধ্যমে কথা শুনছেন, আপনাদের কাছে শুধু একটা মেসেজ দেব, আমাদের প্রিয় বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, তারা কিন্তু 24-এ দেখিয়ে দিয়েছে। ভাই, আমরা 24-কে ধারণ করছি, 24-কে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে চলতে চাই। আমরা আর পিছনে ফিরে যাব না। আপনারা সবাই প্রস্তুত তো? তাহলে আপনারা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি 3 তারিখ সকাল 10টায়
রিপোর্টার ইউনিটিতে আপনারা আসবেন, আপনাদের মূল্যবান মতামত দিবেন। ঠিক আজকের অনুষ্ঠানেরই ধারাবাহিকতা আপনি ওই অনুষ্ঠানে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে রহিম ভাই। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার এই বয়সে শরীর খুব একটা না, আপনি আবার দেখা হবে স্যার। জি। জি। আচ্ছা, এখন যিনি বক্তব্য রাখবেন উনি বক্তা হিসাবে অত্যন্ত সুদক্ষ।